দর্শক, গতকালকে যে কথা প্রসঙ্গ বলছিলাম, তেলের মাপ কম দেওয়ার যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, কারণ তিনি এই বিষয়টির দিকে নজর রাখছিলেন। তার কাছ থেকে আসলে একটু শুনে নেব যে আমরা, ইশতিয়াক ইমন আপনি আছেন নিশ্চয়ই আমাদের সাথে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুভ সকাল ঝুমন। শুভ সকাল। দর্শক, জানিয়ে রাখি, মোহাম্মদ রিয়াজুল হক, উপপরিচালক বিএসটিআই, তিনিও যুক্ত আছেন আমাদের সাথে। তার কাছ থেকেও শুনবো কিভাবে এই তেলের চুরির বিষয়টি বন্ধ করা যায় বা কিভাবে এই ঘটনাটি ঘটে। তার আগে ইশতিয়াক ইমন, আপনার কাছ থেকে শুনে নিতে চাই, মক্কা রিফুয়েলিং স্টেশন ছাড়া আর কটি স্টেশনের বিরুদ্ধে এই ধরনের অভিযান হয়েছে? ঢাকা শহরে আসলে কতগুলো স্টেশন রয়েছে, সেগুলোর ঢাকা বা দেশ জুড়ে রয়েছে, সেগুলো কি আদতেও নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কি খবর আপনি দিতে পারেন আমাদেরকে? দেখুন ঝুমুর, এই আলোচনাটি বেশ বেশ পুরনো। কারণ এই তেল যে কম দেওয়া হচ্ছে সেই অভিযোগ ভোক্তারা করে আসছেন এটি অনেক অনেক দিন আগে থেকেই। কিন্তু সম্প্রতি সময়ে সবশেষ গত সোমবার যখন শেখ ইশতিয়াক নামের একটি ছেলে কল্যাণপুরের একটি পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার প্রতিবাদে তিনি প্রতিবাদ করেন এবং সেখানে প্লাকার্ড নিয়ে প্রায় 7 ঘন্টার মতো দাঁড়িয়ে যান। তারপরেই দেখলাম যে সেটি নিয়ে ভোক্তা অধিকার আসলে একটি ড্রাইভে যান সেখানে, এবং তার ঘটনার সত্যতা সেখানে পাওয়া যায়। এর আগেও কিন্তু নানান ধরনের অভিযান চলেছে, কিন্তু এই যুবক যখন এই প্রতিবাদে সামিল হয়েছেন তারপর থেকেই দেখা গেল যে এটি বেশ আলোচনায় এসেছে। গণমাধ্যম এটি নিয়ে লেখালেখি শুরু করেছে, সংবাদ প্রচার করা শুরু করেছে, এবং সরকারের যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এই অভিযানগুলোতে নেমেছে। এর আগেও অভিযান হয়েছে, কিন্তু হঠাৎ করে এই যুবকের প্রতিবাদের কারণে বেশ আলোচনায় আসা। এখন এই যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেগুলোকে আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ সরকার চাইলে কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকবে এটি বলার বাস্তবতা বাংলাদেশে নেই। সরকার চাইলে সবকিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে হয়তো সময় লাগতে পারে কিছুটা। কিন্তু দেখুন, আজ গত 3 দিন ধরে এই অভিযান কোনো চলছে। হিসাব কি রয়েছে যে পেট্রোল পাম্পের সংখ্যা কত, এগুলো নিয়ন্ত্রণ করতে কতদিন লাগবে বা আদতেও নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? দেখুন, প্রতিটি পাম্পে গিয়ে এই হিসেব বের করার দরকার হবে না, কারণ একটি বা দুটি বা 5টি পাম্পে যখন অভিযান পরিচালিত হয় তখন বাদ বাকি পাম্পগুলোর কিন্তু মাপের একটি সঠিক পর্যায়ে চলে আসে। গতকালকে যেমন 4টি পাম্পে বিএসটি এর ভ্রাম্যমাণ আদালত দিয়েছে, সেখানে 2টি পাম্পেই কিন্তু ভালো পাওয়া গেছে, 2টি পাম্পে খারাপ পাওয়া গেছে। অর্থাৎ সংখ্যাটা এখন সমান সমান যদি আসে, আমরা ধরি আগামী 3 দিন বা 4 দিনের মধ্যে সেই সংখ্যাটি অন্তত পক্ষে 80 থেকে 80 ভাগ বা 20 ভাগ এরকম একটি পর্যায়ে কিন্তু চলে যাবে। তারপরে কিছু মানুষ থাকবেন যারা মাপ তেল বা অর্থাৎ এই যে মাপে তেল কম দেয়া সেই বিষয়ে কিন্তু থাকবেন, এবং সেই নজরদারি যতক্ষণ থাকবে, নজরদারি থাকা যতদিন থাকবে ততদিন কিন্তু এরা একটি বাধ্যবাধকতার মধ্যে থাকবে। কিন্তু যতক্ষণই নজরদারিটা সরে যায় বা এটি আর অভিযান হয় না, তখনই কিন্তু দেখা যায় যে আবার সেই পুরনো ধাপে গিয়ে আবার সেই তেল চুরির যে বিষয়টি সেটি চলে আসে। ঝুমুর, ইশতিয়াক ইমন, আমরা, আমাদের সাথে রিয়াজুল হক রয়েছেন, আপনি আছেন আমাদের সাথে, কিন্তু রিয়াজুল হক রয়েছেন উপপরিচালক বিএসটিআই, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাই ৭১ সকালে। আসলে চুরিটা হয় কিভাবে? সাধারণ ভোক্তা হিসেবে আমি কিভাবে বুঝবো যে আমার সাথে এই চুরি হয়েছে? ধন্যবাদ ৭১ টিভিকে এবং ৭১ টিভি কর্তৃপক্ষকে আমাকে এই আলোচনায় সংযুক্ত করার জন্য। আপনারা জানেন, বিএসটিআই পণ্যের গুণগত মানের পাশাপাশি ওজন এবং পরিমাপ নিশ্চিতকরণের দায়িত্ব নিয়োজিত আছে। আমরা যেমন পণ্যের গুণগত মানের সনদ দিয়ে থাকি, পাশাপাশি ওজন এবং পরিমাপের কিন্তু সঠিকতা করে আমরা সার্টিফিকেট প্রদান করে থাকি। এই সার্টিফিকেট নেওয়ার পরে বা লাইসেন্স নেওয়ার পরে তারা সঠিক পরিমাপে পণ্য সরবরাহ করছে কিনা বা সঠিক গুণগত মানের পণ্য সরবরাহ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিতভাবে সার্ভিলেন্স টিম এবং মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকি। এটা এই এখন আমরা যে ড্রাইভগুলো দিচ্ছি বা অভিযানগুলো পরিচালনা করছি, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। আমাদের সারা বছরই এই অভিযান চলে। আমাদের বিএসটিআইতে বর্তমান প্রধান কার্যালয়ে 3 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের নেতৃত্বে আমরা ঢাকা মহানগরীতে প্রতিদিনই কমপক্ষে 2টি অভিযান পরিচালনা করে থাকি। তবে সম্প্রতি যে রমজান মাসে আমরা মিডিয়ার যে সাপোর্টটা পাই, সবসময় এই সাপোর্ট আমরা পাই না। আমাদের অভিযান কিন্তু প্রতি সময় চলে। আপনারা যেমন বলছেন এখন করছি, এটা সঠিক না। আমরা অভিযান আমাদের প্রতিদিনই চলে, তবে যখন মিডিয়া কাভারেজটা আমরা বেশি পাই তখন এটার প্রচার প্রচারণা
বেশি হয় এবং এটা ফলপ্রসূও বেশি হয়। তাই আমি আপনার ৭১ টিভির মাধ্যমে সকল মিডিয়াকে আমরা অনুরোধ করব, আমাদের প্রতিদিনই মোবাইল কোড থাকে, আমাদের মোবাইল কোডে আপনারা সংযুক্ত থাকেন এবং প্রচার প্রচারণা করেন। এর ফলে জনসাধারণ উপকৃত হবে এবং অসাধু ব্যবসায়ীরাও সতর্ক হবে। কিন্তু আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, এটি তো আপনাদের নিশ্চয়ই একটি আপনারা হয়তো বা কোনো কারিগরিভাবে বা নিজেদের কোনো টেকনিক রয়েছে যার মাধ্যমে বুঝতে পারেন যে সে মাপে কম দিচ্ছে। সাধারণ ভোক্তা বুঝবে কিভাবে? সাধারণ ভোক্তার যদি সন্দেহ হয়, এছাড়া তো তারা যেমন এক ধরনের ক্রেতার উচিত হবে যে ওখানে যে রিডিংটা আছে সেই রিডিংটা সে প্রত্যক্ষ করে যেন তেল সংগ্রহ করে বা জ্বালানি সংগ্রহ করে। পাশাপাশি যদি কারো কোনো সন্দেহ হয় যে হ্যাঁ আমার ওই পাম্পটা বা ওই ফিলিং স্টেশন থেকে আমাদের যে তেল সরবরাহ করা হয় সেটা হয়তো পরিমাপে কম দেওয়ার একটা সন্দেহ যদি থাকে, যদি তারা বিএসটি কে টেলিফোনে হোক, বিএসটি এর হটলাইন আছে এবং ওয়েবসাইট আছে, যে কোনো উপায় হোক, এমনকি টেলিফোনেও যদি আমাদেরকে অবহিত, আমরা 24 ঘন্টার ভেতরে সেই পাম্পে আমরা অভিযান করব। যে কোনো বিষয় হোক, পাম্প না শুধু। নিশ্চয়ই এটি অবশ্যই আপনি যেটি বলছেন যে আপনাদেরকে টেলিফোনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনাদেরকে অবহিত করলে আপনারা সেটিকে দেখবেন। এটি শুধুমাত্র যে তেল কম দেওয়ার ক্ষেত্রেই নয়, ওজনে কম দেওয়া বা গুণগত মানের ক্ষেত্রে কোনো ব্যত্যয় মনে হলে সেটি আপনারা অবশ্যই দেখবেন, এটি আপনি বলছেন। আসলে নিয়মিতভাবে আপনাদের অভিযানও পরিচালিত হয়। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ধরনের অভিযান, তেলের মাপ কম দেওয়ার সংক্রান্ত অভিযান সর্বশেষ আপনারা কবে করেছেন এবং কোথায় কি পেয়েছেন সে সম্পর্কে যদি কোনো ধারণা আমাদেরকে দিতেন। জি, আমার প্লিজ প্রশ্নটা শুনতে পাইনি। আপনারা সর্বশেষ এই মাপে আমি আপনার কথা শুনতে পাচ্ছি, মাপে কম দেওয়া সংক্রান্ত অভিযান সর্বশেষ গতকালকে ছাড়া কবে করেছেন এবং কি তথ্য পেয়েছেন বা কি ধরনের তথ্য পেয়েছেন? এই সপ্তাহে মনে করেন আমরা প্রথমে রবিবারে করেছি, আরামবাগ এলাকাতে একটা করেছি, কয়েকটা পাম্পে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখানে একটা ফিলিং স্টেশন পাওয়ায় ওটাকে 50,000 টাকা জরিমানা করেছিলাম এবং সেই ইউনিটটা আমরা সিলগালা করে দিয়েছি। পরবর্তীতে আমরা 2 তারিখে করলাম, কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করেছি। সেখানে আমরা 3টি পেট্রোল পাম্পের মোট 6টা ইউনিটে আমরা পরিমাপে কম পেয়েছি এবং 6টা ইউনিট আমরা সিলগালা করে দিয়েছি এবং 6টা ইউনিটকে আমরা 6 লক্ষ টাকা জরিমানা করেছি। সর্বশেষ আমরা গতকাল 4টি ফিলিং স্টেশনে আমরা অভিযান পরিচালনা করেছি। সেই 4টি ফিলিং স্টেশনের মধ্যে আমরা প্রথমে যে অভিযানটা করেছি বাড্ডার সিটিজেন ফিলিং স্টেশনে, সেটাই আমরা পরিমাপ সঠিক পাওয়ায় তাদেরকে আমরা ধন্যবাদ দিয়েছি। তারপরে আমরা গিয়েছি মক্কা ফিলিং স্টেশনে, সেখানে 6টা ইউনিটের মধ্যে একটা ইউনিটে আমরা পরিমাপে কম পেয়েছি, অর্থাৎ 10 লিটারে 110 ml তারা কম দিয়েছিল এবং ওই পাম্পটিকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি। এরপরে গিয়েছিলাম আমরা হাজি ফিলিং স্টেশন মালিবাগ, সেখানে তাদের আমরা 4টা ইউনিট আমরা পরিমাপ যাচাই করেছি। ইউনিটে আমরা পেয়েছি, তাহলে ধন্যবাদ জানিয়েছি। নিয়মিতভাবে আপনারা এই বিষয়টিতে রিয়াজুল হক, নিয়মিতভাবেই আপনারা এই বিষয়টিতে অভিযান পরিচালনা করছেন এবং এই যে অভিযানগুলো, এগুলো কি কোন ধরনের কারোর অভিযোগের ভিত্তিতে করেছেন নাকি আপনাদের এই বর্তমান সময়ে জ্বালানি নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হওয়ার পর এই অভিযান করেছেন? এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ না, এটা আমাদের, আমরা বললামই তো, আমি প্রথমেই আমার বক্তব্যতেই আমি বলেছি যে বিএসটিআই প্রতিদিন কমপক্ষে 2টা মোবাইল করে, তাকে একটা থাকে মানের উপরে ঢাকা মহানগরীর কথা বলছি এবং অপরটি থাকে ওজন এবং পরিমাপের উপরে। এছাড়াও আমাদের যে 11টি আঞ্চলিক বা জেলা অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমেও প্রতিদিন কমপক্ষে একটা করে অভিযান মোবাইল কোড বা সার্ভেলেন্স টিম আমাদের বাজারে পরিদর্শনে থাকেন এবং এইটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ এবং এটা অব্যাহত থাকবে, প্রতিদিনই থাকবে। সেই জন্যই আমি আপনাদের মাধ্যমে সকালে 11 জি, রিয়াজুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইশতিয়াক ইমন, আসলেই কি অভিযোগ করলেই এ ধরনের কেউ যদি প্রতারিত হয়েছেন, এ ধরনের সন্দেহ কারো হয়, অভিযোগ করলেই কি বিএসটিআই এর অভিযান হয়? ব্যাপারটা কি এতটা সহজ? দেখুন, বিএসটিআই যে অভিযান পরিচালনা করা, সেটি সবশেষ তেলের পাম্প নিয়ে গত 3 থেকে 4 দিন, যেটি আমি বলছিলাম যে
শুরু হয়েছে সেই যুবকের প্রতিবাদের পরেই যে আলোচনা এসেছে। কিন্তু বিএসটি এর যে অভিযানের যে জায়গাগুলো, অর্থাৎ ভোক্তার মতো একটা দ্রুত রেসপন্স করা বা ভোক্তা অধিকার সংরক্ষণ যেভাবে করেন, সেই জায়গাতে দেখুন একটি জায়গাতে অভিযান যখন করা হয় বা অভিযান যখন পরিচালিত হয়, তখন দুই পক্ষকেই আসলে সুবিধা পেতে হয়। সেই জায়গাতে বিএসটি তে অভিযান কম দেয়া হয়। তার কারণ হচ্ছে ভোক্তা যখন প্রতারিত হন, তিনি কোনো না কোনো বেনিফিট না পেলে সেখানে যেতে চান না। এটি একটি সংকট রয়েছে বিএসটি এর অভিযানে। যেমন ভোক্তার ক্ষেত্রে যদি কোনো জরিমানা করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 25% অর্থাৎ 25% জরিমানার অংশটি যিনি অভিযোগকারী তিনি পেয়ে থাকেন, কিন্তু বিএসটি সেই সুযোগটি নেই। যার কারণে বিএসটি অভিযোগই খুব কম আসে। সুনির্দিষ্ট যে অভিযোগগুলো আসে সেগুলো নিয়ে অর্থাৎ যারা অভিযোগ করেন তাদের মধ্যে নানান ধরনের মত রয়েছে যে খুব দ্রুত রেসপন্স হয় না, আবার বিএসটি এর পক্ষ থেকে বলা খুব দ্রুত রেসপন্স করা হয়। এরকম অর্থাৎ দুই পক্ষেরই দুটি অভিযোগ রয়েছে। কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে ঢাকার বাইরের যে ফিলিং পাম্প গুলো রয়েছে, অর্থাৎ হাইওয়ে কেন্দ্রিক, ঢাকার ভেতরে তো হাতে গোনা কিছু পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু ঢাকার বাইরের যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেই পেট্রোল পাম্প গুলোর বিরুদ্ধে কিন্তু অনেক বড় অভিযোগ রয়েছে। এবং কিছু পেট্রোল পাম্প রয়েছে যেগুলো আসলে এই 50,000 বা 1 লাখ টাকা জরিমানা দিতে তাদের কোনো ধরনেরই গায়ে বাঁধে না, যে জরিমানাটি আসলে আইনের মধ্যে থেকে করতে হচ্ছে বিএসটিআই কে। তারা ধরুন প্রতিদিন 50,000 থেকে 1 লাখ টাকার এই কারসাজি করে তুলে নিচ্ছেন। তো তিনি যখন একবারে একটি অভিযানে 6 মাসে বা 1 বছরে যখন এই 50,000 টাকা জরিমানা দিচ্ছেন, তখন তার এই 50,000 বা 1 লাখ টাকা জরিমানায় তার কিছুই হচ্ছে না, বা তিনি এটি আসলে তেমন কোনো আমলেই নিচ্ছেন না। বরঞ্চ দেখলাম যে আমরা যে গণমাধ্যম কেন সেই প্রতিষ্ঠানের নামটি না বলেন, সেজন্য তারা নানান ভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যে তার এই যে ফিলিং স্টেশনে যে জরিমানা হয়েছে সেটি যেন, সেই ফিলিং স্টেশনের নামটি যেন গণমাধ্যমে প্রকাশ না পায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে তারা পরিমাণাটাই খুব বেশি একটি আতঙ্কিত না, বা যেটি দিয়ে আসলে এই মানুষগুলোকে নিয়মে বাঁধা যাবে সেই বিষয়ে খুব বেশি একটা আগ্রহ তাদের নেই। সর্বশেষ ইশতিয়াক ইমন, একটু ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই, একজন ভোক্তা হিসেবে আপনি কি মনে করেন যে এই প্রতারণার হাত থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা? অর্থাৎ ফিলিং স্টেশনে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন কোনোভাবে যে আপনাকে কম দেওয়া হচ্ছে? দেখুন, এখন পর্যন্ত গত 3 দিনের অভিযানে যে ফিলিং স্টেশনগুলোতে জরিমানা হয়েছে, সব মালিকরাই কিন্তু এই বিষয়টি বিএসটিআই কে দায়ী করেছেন, অর্থাৎ অস্বীকার করেছেন। এক পর্যায়ে তারা কিন্তু অপরাধটি স্বীকার করেননি। শুধু একটি পাম্প রয়েছে যারা স্বীকার করেছেন যে তারা তেলে মাপে কম দিচ্ছিলেন। বাদ বাকি সবারই অভিযোগ তাদের মেশিনের সমস্যা, এটি টেকনিক্যাল ফল্ট। অর্থাৎ নিজেদের যে অপরাধ, সেই অপরাধ যখন মানুষ স্বীকার করে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। কারণ তার যিনি যেভাবে অপরাধ নিয়ন্ত্রিত হয়, তার আগে যিনি অপরাধ করেন তাকে স্বীকার করতে হয়, তাকে অনুতপ্ত হতে হয়। কিন্তু কোনো মালিকের বিরুদ্ধে মালিককেই আমরা দেখলাম না যারা অনুতপ্ত হয়েছেন এবং স্বীকার করেছেন। সেই ক্ষেত্রে সরকারের আরো কড়াকড়ি মনোভাব, অর্থাৎ যে 50,000 1 লাখ টাকা জরিমানা না, যদি এরকম গুরুতর অপরাধ বিএসটিআই পায় এবং বিএসটিআই যদি কঠোর হস্তে এটি দমন করতে চায়, তাহলে তাদেরকে আরো একটু কড়া অবস্থানে যেতে হবে। অর্থাৎ প্রথমে যে 50,000 1 লাখ টাকা জরিমানা, পরবর্তীতে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে, এরকম সিদ্ধান্ত যদি যেতে পারে, লাইসেন্স বাতিল বা সিলগালা করে দেওয়ার মতো বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। ইশতিয়াক ইমন, আপনাকে ধন্যবাদ জানাই। রিয়াজুল হক, আপনাকেও ধন্যবাদ জানাই। ৭১ সকালে